বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টটা ঠিক এই মুহূর্তে চলছে এবং ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে কে আসলে ড্রাইভিং সিটে আসছে ব্যাপারটা বলাটা একটু কঠিন। কারণটা হচ্ছে প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাটিং করে 413তে অল আউট হয়েছে। পাকিস্তান একটা উইকেট হারিয়েছে, 179 করতে পেরেছে এখন পর্যন্ত। সেই টেস্ট ম্যাচটা নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে চাই। স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন ঢাকা টেস্টের ড্রাইভিং সিটে কে। স্টুডিওতে আলোচনার জন্য দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সোহেল ইসলাম, কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমন্ত্রণ আপনাকে। এবং সেই সঙ্গে আছেন মিস্টার এম কায়সার, ক্রীড়া বিশ্লেষক। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। ঠিক এই মুহূর্তে আমরা আজকে অনুষ্ঠানের ট্যাগলাইনটা যেমনটা দিয়েছি ঢাকা টেস্টের ড্রাইভিং সিটে, যদিও দ্বিতীয় দিনের খেলা কেবল শেষ হয়েছে, এখনই বলা যায় না। 413 বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, পাকিস্তান 179 এক উইকেটে। আজকে সামগ্রিকভাবে যেরকম বোলিং হয়েছে, মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, তিনি বলছিলেন যে পেস বোলারদের এক্সিকিউশনটায় সমস্যা ছিল। টিম সিলেকশন নিয়ে কোশ্চেন করা হয়েছিল, 6 জন বাহাতি ব্যাটসম্যান পাকিস্তানে আছে, একজন অফ স্পিনার খেলানো যেত কিনা, বাট স্যার যেটা বলেছেন যে পেস বোলারদের এক্সিকিউশনের জায়গাটা, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, নর্মালি যেটা হয় যে পেস বোলাররা বা যে কোনো বোলিং ইউনিট যখন উইকেটের পরে ডিপেন্ড করে যে উইকেটটা কেমন, ওটার পরে পরে ওইটা দেখলেই বোঝা যায় যে আসলে আমরা কী টাইপের স্ট্র্যাটেজি নিব। তো উইকেটের মধ্যে ঘাস ছিল, আপনারা জানেন যে উইকেটের মধ্যে ঘাস ছিল, সেখানে পেস বোলাররা মনে করেছে যে উইকেট থেকে আমরা হেল্প পাবো। কিন্তু এটা গতকাল যেটা ছিল যে ফার্স্ট ডেতেই ফার্স্ট সেশনে যে পরিমাণ হেল্প ছিল, আস্তে আস্তে যত সময় গিয়েছে তত আসলে এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের দিকে গিয়ে মোড় নিয়েছে। তো আজকে যেটা ছিল ব্যাটিং ফ্রেন্ডলি বেশি ছিল। তো এখান থেকে আমাদের পেস বোলার আমার কাছে মনে হচ্ছে যে উইকেট বুঝতে ভুল করেছে এবং এখানে আমাদের মাইন্ডসেট ছিল যে আমরা আসলে লাস্ট যখন পাকিস্তানে গিয়েছি তখন আসলে আমরা পেস দিয়ে আসলে ওদেরকে পরাস্ত করার যে একটা মেন্টালিটি ছিল, ওইটাই আমরা আসলে এখানেও ওই মেন্টালিটি নিয়েই বোলিং করা শুরু করেছি। কিন্তু এটা আসলে এই উইকেটে ডিসিপ্লিন থাকাটা খুবই জরুরি ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে পেস বোলিং ইউনিট ডিসিপ্লিন ছিল না, তার জন্য অনেক বেশি লিক হয়েছে রান। তো এইটা সামগ্রিকভাবে ওদের জন্য অ্যাডভান্টেজ ছিল। কায়সার, সেম কোয়েশ্চেনটা আপনাকে করতে চাই। প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই যে ইবাদতকে কতটুকু আপ টু দ্য মার্ক মনে হয়েছে? ইনজুরির পর একটা দীর্ঘ ধকল কাটিয়ে তিনি প্রত্যাবর্তন করছেন, এখন হয়তো বা রিদমটা ওইরকমভাবে পাননি। আপনার কাছে কেমন মনে হয়েছে ওভারঅল? প্রথম প্রশ্নের উত্তরে বলি, সেটি হলো যে সোহেল ভাই যেটি বলছিলেন যে ডিসিপ্লিন মনে হয়নি, এবং সেটা যে ডিসিপ্লিন না সেটা বোঝা গিয়েছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের বোলিংয়ের প্রথম বলটা দেখেন, সেখানে কিন্তু প্রথম বল যেটা তাসকিন করেছিলেন দ্যাট ওয়াজ নো বল। সো শুরুটা হয়েছে, আমি মনে করি যে বিশৃঙ্খলার শুরুটা হয়েছে সেখান থেকে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি বোলিংয়ে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট একটা জিনিস সবসময় কোচরা বলে থাকেন, সোহেল ভাই নিজেই বলবেন নিশ্চয়ই এটাতে, যে আপনি দেখবেন যে লাইন অ্যান্ড লেন্থ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি গতি একটা বিষয় রয়েছে, কিন্তু আপনি লাইন অ্যান্ড লেন্থটা যদি সঠিকভাবে বজায় রাখতে পারেন, তাহলে যদি আপনি 115 কিলোমিটার গতিতেও যদি বল করেন, তাহলে দেখবেন যে সেই ব্যাটার সেই বল খেলতে তার জন্য কিন্তু জটিলতায় পড়বে। কিন্তু এই যে বাংলাদেশের যে পুরো বোলিংটা আপনি দেখবেন, 46 ওভারের মতো বোলিং, 46 বা 47 ওভারের মতো বোলিং করেছে বাংলাদেশ, সেখানে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম সময়টুকুতে আমরা লাইন লেন্থ কোন জায়গায় বোলাররা ফেলবেন সেটা ঠাউর করতে পারেননি। তারা কি শর্ট বল করবেন, নাকি তারা একদম প্রপার চ্যানেলে বল করবেন, অফ স্টাম্পের বাইরে করবেন, নাকি আপনার এই ফুলার লেন্থে বল করবেন, তো কোনো লেন্থে, এবং 3 জন পেসারের কেউ কিন্তু এই জিনিসটা খুঁজে পেতে পারেননি। আর এবাদতের প্রসঙ্গে যেটা আপনি বললেন, যে আমার কাছে মনে হচ্ছে যে এবাদত তার পেসটা একটু বেশি ইউজ করার চেষ্টা করেছিলেন, এবং কিছু ক্ষেত্রে তিনি একটু বিট করেছিলেন বেশ কয়েকজন আপনার ব্যাটারকে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টা হলো যে শুধুমাত্র বোলাররা ভালো করলে হবে না, তো আপনি স্লিপ কর্ডনে যারা রয়েছেন তাদেরকেও ক্যাচটুকু ধরতে হবে। দুটো ক্যাচ বাংলাদেশ যে মিস করেছে, একটা ক্যাচ খুবই টাফ ছিল, কিন্তু টেস্ট ক্রিকেটে আপনার টাফ ক্যাচই আসবে, সেই টাফ ক্যাচই আপনাকে ধরতে হবে। বাট এই যে দুটো ক্যাচ মিস হয়েছে, আমি মনে করি যে সেটা বাংলাদেশ দলকে এখান থেকে অনেক পিছিয়ে দিয়েছে। নইলে পাকিস্তান আজকে যে 176 রান এক উইকেটে করেছে, সেটা আপনি 3 উইকেটে হতে পারতো। সেক্ষেত্রে ড্রাইভিং সিটে কে, সেই প্রশ্নের সরাসরি একটা উত্তর দিতে পারতাম। আমাদের কাছে একটা উপস্থাপনা আছে এবং সেটা একটা পিকচার কার্ডের উপস্থাপনা, যে আলটিমেটলি আমরা যেহেতু বোলিং বিশ্লেষণটা নিয়ে কথা বলছিলাম, কোন লাইনে বেশি রান লিক হয়েছে সেটার একটা ডিকোড প্রেজেন্টেশন আছে আমাদের কাছে। আমরা একটু দেখতে চাই, যদি আমাদেরকে প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে একটু সহযোগিতা করা হয়। আমাদের পাকিস্তানের ব্যাটসম্যানরা যে জোন থেকে রান নিয়েছে, আমি যদি একটু ক্লিয়ার করে দিই, এখানে যে সবুজ রঙের যে বলগুলো, এই বলগুলো আসলে চান্স ক্রিয়েট করেছে, আর নীল রঙের বলগুলো হচ্ছে বাউন্ডারি লিক করেছে। একটা কমন বিষয় সোহেল স্যার আছেন এই জায়গাটা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, অফ স্ট্যাম্প জোনটা বা চতুর্থ স্ট্যাম্প জোনটাতে
4টা চান্স ক্রিয়েট হয়েছে, একটা বাউন্ডারি লিক হয়েছে, বাট 12টা বাউন্ডারি লিক হয়েছে আউটসাইড অফ স্টাম্প, যেগুলো ড্রাইভিং স্লটের বলটা ছিল। ডেফিনেটলি এটা একটা টেস্ট ক্রিকেটে প্লয় থাকে যে ব্যাটসম্যানকে শট খেলে একটা আউটসাইড এজ ক্যারি করা, আর ডাউন দ্য লেগ সাইড বেশ কিছু বাউন্ডারি লিক হয়ে গেছে। স্যার, আমার কোয়েশ্চেনটা আসলে এই জায়গাটাতে, ছবিটা আমাদের এই জায়গাটা থাকবে স্যারের দেখার সুবিধার জন্য। টেস্ট ম্যাচ ক্রিকেট ডেফিনেটলি বোলার একটা অ্যাটাকিং নেচারে বোলিং করে থাকে, ফিল্ড সেট আপটা অ্যাটাকিং থাকে, বাট যখন প্ল্যানটা সাকসেসফুল হয় না, আমরা দেখছিলাম যে 12টা বাউন্ডারি লিক হয়েছে ওই জোনে, চান্স ক্রিয়েট হয়েছে মাত্র একটা, আর অফ স্ট্যাম্প করিডোর বা টপ অফ স্ট্যাম্প করিডোরে 4টা চান্স ক্রিয়েট হয়েছে। সো ওই ডিসিপ্লিনে ফেরত যাওয়াটাই আসলে উচিত ছিল কিনা, আপনার টেকনিক্যাল পয়েন্ট অবশ্যই উচিত ছিল। যেটা আপনার উইকেট কি ডিমান্ড করছে আসলে সেই জায়গা দ্রুত যাওয়াটা এবং সেইভাবে প্ল্যান করে বল করাটা হচ্ছে, আপনি এক্সপিরিয়েন্স বলার, আপনি ভালো বলার, এটা তখনই প্রুভ হয় যখন এই জিনিসগুলো আপনি দ্রুত অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা এক্সিকিউশনটা ঠিক মতন করতে পারবেন। তো আমার পুরা মনে হয়েছে যে পেস বোলিং ইউনিটটা আমরা জোরে বল করতে চেয়েছি এবং ওইভাবে আউট করার চিন্তাভাবনার মধ্যে ছিলাম। কিন্তু আপনি দেখবেন যে পাকিস্তান কালকে যেটা শুরু করেছে, প্রথম দিকে ছিল কিন্তু তারা উইকেটের জন্য গিয়েছে এবং পরে তারা পুরা দিনে ডিসিপ্লিন ছিল, এবং আজকেও কিন্তু ওই একই। তো আমরা আসলে ওইখান থেকেও তো শিখতে পারতাম যে আসলে এই উইকেটে কী ধরনের বল করা উচিত। এখানে পেচের থেকে বেশি ছিল যে পেশেন্স ধরে রেখে ডিসিপ্লিন থাকা। তো ওইটাই আসলে আমরা যদি করতে পারতাম, এবং কালকে যেটা খেসার ভাই যেটা বললো, কালকে যদি আমরা ডিসিপ্লিন না থাকতে পারি, কেন এই উইকেটের মধ্যে আপনি এখন সেরকম হেল্প নাই, তো আপনি যদি এই ডিসিপ্লিন যদি আমরা না রাখতে পারি এবং কালকে যদি প্ল্যানের মধ্যে পেশেন্স ধরে রেখে যদি আমরা লম্বা স্পেলে না বল করতে পারি, তাহলে আসলে খেলাটা দেখা যাবে যে ওদের দিকে মানে আস্তে আস্তে দেখা যাবে যে ওদের দিকে শিফট করছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কালকে আসলে কিভাবে আমাদের ছেলেরা আবার গুছায় রিঅর্গানাইজড হয়ে আবার কালকে নামবে, এটা ফার্স্ট আওয়ারে আসলে বোঝা যাবে। কায়সার ভাই, শরীফুলকে মিস করেছেন কিনা এই টেস্ট ম্যাচটাতে? যেরকম রিদমে ছিলেন, ফর্মে ছিলেন, আর একটা অ্যাঙ্গেলও হয়তো বা ক্রিয়েট করতে পারতেন, বাহাতি পেস বোলার, মোট কথা রিদমে ছিলেন বেশ ভালো মতো, মিস করেছেন কিনা? না, আপনি টেস্ট ম্যাচের কথা যদি বিবেচনা করেন তাহলে আমি মনে করি যে এই 3জন পেস বোলারকে যে বাংলাদেশ খেলাচ্ছে, নাহিদ রানা তো অবভিয়াস চয়েস ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং যেহেতু আপনি তাসকিন আহমেদ ফিরে এসেছিলেন, সেক্ষেত্রে তার চয়েসটা আমার মনে হয় না যে ভুল কোনো কিছু ছিল। এবারও তো ধরেন আপনি সাম্প্রতিক সময় বেশ ভালো ফর্মে ছিলেন এবং তার পেসটা এই ধরনের উইকেটে কাজে লাগানো যেতে পারতো খুব ভালোভাবে। তো বাংলাদেশ যেটা সোহেল ভাই যেটি বললেন যে বাংলাদেশ এখানে পেস বোলার চুজ করেছে মূলত আপনার যে গতির উপর নির্ভর করে, যে এই 3 পেস বোলার বিশেষ করে নাহিদ রানা এবং এবাদত তাসকিন, 3জনই কিন্তু আপনি খুব গতির উপর কিন্তু অনেক বেশি নির্ভরশীল করে হয়ে থাকেন। তো তাদের এই গতিটা যেন তারা কাজে লাগিয়ে পাকিস্তানকে যেন তারা ধসিয়ে দিতে পারে, এই কারণে তারা এই 3 পেস বোলারকে নিয়েছেন বলেই আপনি একজন বাঁহাতি পেস বোলারকে বাংলাদেশ না নিয়ে এই 3 জনের পেসটাকে কাজে লাগানোর চেষ্টাটুকু করেছেন। কিন্তু হয় কি যে সবসময় আপনি শুধু জোরে বল করলে হবে না, আপনাকে কিন্তু বুদ্ধি নিয়ে লাইন লেন্থ ঠিক করে তারপরে বোলিং করতে হবে। উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, আমি পাকিস্তানের বোলিংটাই দেখুন। পাকিস্তানের যে 3 জন বোলার তারা খেলেছে, সেখানেও তারা যে খুব এক্সপ্রেস বোলার তা কিন্তু না, কিন্তু তারা খুব দ্রুত, সোহেল ভাই একটা কথা বলেছেন যে অ্যাডজাস্ট এবং অ্যাডাপ্টেশন, তারা এটা করতে পেরেছে খুব দ্রুতভাবে। আপনি দেখবেন যে মোহাম্মদ আব্বাস যিনি 5টি উইকেট পেয়েছেন, তার 3টি উইকেটই কিন্তু আপনার ওই বাউন্সারে তিনি পেয়েছেন, একদম শর্ট বলে তিনি পেয়েছেন। শর্ট বলে পেয়েছেন, এই ধরনের উইকেটে শর্ট বল হঠাৎ করে আকস্মিকভাবে শর্ট বল করে ব্যাটসম্যানকে বোকা বানানো যে যায়, সেটা আপনি লিটন দাসের উইকেটে বোঝা গিয়েছে। হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, তিনি প্রিপেয়ার্ডই ছিলেন না যে আপনি এই ধরনের একটা শর্ট বল আসতে পারে, এবং তিনি যে কায়দায় আউট হয়েছেন ঠিক একই রকমভাবে আপনার মিরাজও সেইভাবেই আউট হয়েছেন। সো এই ধরনের উইকেটে শুধুমাত্র আপনি একটা স্ট্রেংথের উপর নির্ভর করে কখনোই কিন্তু সাফল্য পাবেন না। আপনাকে আপনার ভ্যারিয়েশন আনতে হবে, এবং ব্যাটসম্যান যেন আপনার বুঝতে না পারেন যে এই চ্যানেলে বল আসছে, আমাকে এই চ্যানেলে খেললে আমি রান পাবো, এই জিনিসটা থেকে একটু এড়ায় চলতে হবে। এবং এটা যদি তারা করতে পারতেন তাহলে হয়তো আজকেও পাকিস্তান যেরকমভাবে বোলিংটা করেছিল, পাকিস্তান কিন্তু এই একই উইকেটে বোলিং করেছে এবং সকালের সেশনে দুর্দান্তভাবে তারা বোলিং করে বাংলাদেশকে অল আউট করে দিতে পেরেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ভুলটা হয়ে গিয়েছে কিন্তু ব্যাটিংয়ের জায়গাটায়। আজকে সারাদিনে যদি বাংলাদেশ ব্যাট করতে পারতো, অথবা আপনি পুরো প্রথম 2 সেশন যদি পুরোটাই ব্যাট করতে পারতো বাংলাদেশ, তাহলে এই ম্যাচে বাংলাদেশের এগিয়ে থাকার বিষয়টা আরেকটু পরিষ্কার হতো। বাংলাদেশ টাইগার্সের ইনচার্জ আপনি,
এই প্লেয়ারগুলো যারা আছে স্কিল ডেভেলপমেন্টের কাজও কিন্তু অনেকে ইন্ডিভিজুয়াল আপনার সঙ্গে করে। আমি ইন পার্টিকুলার নাজমুল শান্তকে নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের কাছে একটা উপস্থাপনাও আছে, একটু উপস্থাপনাটা দেখবো যে নাজমুল শান্তর তার ক্যারিয়ার গ্রাফটা কেমন, কতগুলো সেঞ্চুরি আছে, কতগুলো হাফ সেঞ্চুরি আছে, খুব বেসিক একটা ইনফরমেশনের জায়গা, যেখানে তার ক্যারিয়ারে 9টা সেঞ্চুরি 5টা হাফ সেঞ্চুরি, মানে হাফ সেঞ্চুরির চাইতে সেঞ্চুরির সংখ্যাটা বেশি। তার মানে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে কনভার্ট করার রেশিওটা তার অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যের জায়গা। অ্যাভারেজ কিংবা রানের জায়গাটা আমরা নাই গেলাম, বাট এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে যদি একটু স্যার কথা বলি, লাস্ট পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের আগেও নাজমুল শান্তর একটা কমন প্রবলেম হচ্ছিল, তিনি বারবার বোল্ড হচ্ছিলেন, এলবিডব্লিউ হচ্ছিলেন, অনেক ডিকোড করে আমরা যেমনটা দেখেছিলাম যে হয়তো বা ব্যাকফুটে ওয়েট বেশি রাখছেন, বল ভেতরে ঢুকে যাচ্ছে। বাট পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ থেকে একটা ম্যাসিভ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে ফরওয়ার্ড প্রেস, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করার জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে। গতকাল যখন আব্বাসকে ফেস করছিলেন, আমরা দুর্ভাগ্যবশত উপস্থাপনাটা দেখাতে পারছি না যেহেতু আমরা ব্রডকাস্টার না, বাট একটা বিষয় উল্লেখযোগ্য ছিল যে অনেক এগিয়ে এসে ব্যাটিং করছিলেন, ওয়েট ট্রান্সফারটা অনেক ভালো হচ্ছিল, কমেন্টেটর এটা নিয়ে কথা বলেছিলেন। আপনি পেছনের কারিগরদের মধ্যে একজন, বা নাজমুল শান্ত ইন্ডিভিজুয়াল আপনার সঙ্গেও কাজ করে অনেক, এই পার্টিকুলার টেকনিক্যাল জায়গাটা নিয়ে যদি কিছু বলেন। এই প্রবলেমটা অনেক দিন ধরেই ফেস করছিল নাজমুল। আসলে যেটা হয় যে শান্তর ব্যাপারে যেটা হয়েছে যে ওয়ান ডেতে খেলে এবং টেস্টে খেলতেছে, কিন্তু টি20তে এখন রেগুলার না। তো বা যখন বিপিএলের আগে ও বলতেছিল যে স্যার কিছু শর্টস আমরা যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমার স্ট্রাইক রেটটা ভালো হবে। তো দেখা যায় যে পার্টিকুলারলি কিছু শর্টস ইমপ্রুভ করতে গেলে দেখা যায় যে আমি যদি পিক আপ মারতে চাই তাহলে শরীরের পজিশন আরেক রকম লাগে, সেখানে একটু পিছনে থাকলে ওয়েট থাকলে আসলে স্কোয়ারে দ্য উইকেটে ভালো মারা যায়। তো এইগুলো করার জন্য সে কিন্তু সাকসেস ছিল বিপিএলে। তো দেখা যায় যে একটা টেকনিক আসলে ঠিক করতে গেলে, একটা জোরে রান বের করতে গেলে দেখা যায় অনেক সময় স্ট্রেংথের জায়গায় হ্যাম্পার করে। তো নাজমুলের জন্য এটাই হয়েছিল। তো পরে আবার এটা রিকাভারি করে এখন যেটা আসছে, এখন ভালো পজিশনে আসছে সে, এবং এমন একটা পজিশনে আসছে যে আসলে সামনে পিছনে সব জায়গার বলেই সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, অতীতে যেটা ছিল। তো আর যেটা বললেন যে অনেক ব্যাটসম্যানের ক্ষেত্রেই টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে যে আসলে পার্টিকুলারলি এই টেকনিকটা আরও ইমপ্রুভ করা উচিত, এই জায়গাটা স্ট্রং হলে। তা দেখা যায় যে একটা টেকনিক যখন ইমপ্রুভ করতে হয় তখন অনেক জায়গায় আসলে টিউন করা লাগে, মডিফাই করা লাগে। তো দেখা যায় যে পার্টিকুলারলি ওইটা যদি আমি স্ট্রেংথে চলে আসি, দেখা যায় যে অনেকগুলো স্ট্রেংথের জায়গা বন্ধ হয়ে যেতে পারে। তাই অ্যাজ এ কোচ হিসেবে আমাদের সেই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে মেন একটা জায়গায় যদি আমি ঠিক করি তাহলে দেখা যায়, আমরা যেটা করি নর্মালি আমি যেটা করি যে ওই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট শিখাই, আর বাকি স্ট্রেংথের জায়গাগুলো আরও বেশি মানে স্ট্রেংথ আরও যে ফ্লুয়েন্ট যেন থাকে, আরও যেন স্কোরিং অপশন যেন মিস না হয়, ওইভাবে চেষ্টা করি। তো ও এটার মধ্যেই আছে। এই জায়গায় যে জায়গাটাতে ও পার্টিকুলারলি প্রবলেম ফেস করে, ওই জায়গায় দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে। যত দিন যাবে, যত খেলবে, তত দেখবেন যে এই অ্যাডজাস্টমেন্ট আরও ভালো হবে। স্যার, এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে আমি করবো, আগে একটু কায়সারের কাছ থেকে ফেরত আসতে চাই, বাট খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আপনার সঙ্গে কথা আছে। কায়সার ভাই, শান্তর কনভার্সন রেটটা যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, আমরা যদি মুমিনুল ভাইয়ের সঙ্গে একটু কম্পেয়ার করি, লাস্ট 4টা সেঞ্চুরি তিনি মিস করেছেন, সত্যি কথা বলতে। লাস্ট 4টে ইনিংস এমন ছিল যে 61, 81, 87, 91 আউট হয়েছেন। নাজমুল শান্তর 50কে সেঞ্চুরি কনভার্সন রেটটা অনেক বেশি। এই ম্যাচিউরিটির জায়গাটা, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার তো মনে হয় যে তারপরে যতগুলো টেস্ট ম্যাচ তিনি খেলবেন 50 থেকে তার শুরু করা উচিত, মানে ধরে নেওয়া উচিত যে আমার 50 হয়ে গেছে, তারপর আমি সেখান থেকে যাব। তো তার এই ম্যাচুরিটির সবচেয়ে বড় বিষয়টা হলো যে দিস ইজ দ্য মানে পিওর ক্লাস অফ এ টেস্ট ব্যাটসম্যান। কারণটা হলো যে টেস্টে একটা কথা সবসময় সামি বলা হয়ে থাকে, ওয়েন ইউ গেট সেট গো ফর বিগ। সো আমার মনে হয় যে তিনি যখন সেট হয়ে যান, অন্তত 20 রান বা 25 রান করে ফেলেন, ততক্ষণে কিন্তু তিনি তার প্ল্যানটা সেরকমভাবে সাজিয়ে নিয়ে থাকেন। এবং 50 করার পর তিনি দেখবেন যে যেটা রেকর্ডই তার জানাচ্ছে যে এখন পর্যন্ত তার মাত্র 5টা 50 এবং 9টা তার সেঞ্চুরি রয়েছে। সো এটাই বোঝা যাচ্ছে যে এই যে কনভারসেশন রেটটা, এটার বাড়ার অন্যতম কারণটা কি? কারণটা হলো যে তিনি যখনই 50 করে ফেলেন, মনে করেন যে আমার সামনে আরও অনেক বড় কাজ রয়েছে, আরও বড় কিছু করতে হবে। এবং আমি মনে করি যে প্রত্যেকজন টেস্টে যারা ব্যাটসম্যান হিসেবে খেলেন তাদের কিন্তু এই ধরনের মানসিকতা নিয়ে খেলতে হবে। কারণ 50 অনেক সময় বলা হয়ে থাকে যে এই সেঞ্চুরি ইজ নট এনাফ, কিন্তু 50 যে এনাফ না টেস্ট ক্রিকেটে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই 50কে যদি আপনি সেঞ্চুরি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেট আমাদের যে জিনিসটা শেখায় বা যেটা বলে যে ধৈর্য, স্কিল নিয়ে সামনে বাড়তে হয়, সেটার একটা
মানে পারফেক্ট একটা উদাহরণ তৈরি করতে পারবেন আপনি তখনই। সো আমার মনে হয় যে নাজমুল হোসেন শান্ত যে এই ট্রেন্ডটা তৈরি করে দিয়ে গিয়েছেন, এটা যদি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা বিশেষ করে ব্যাটসম্যানরা যদি সেট করতে পারেন যে আমি 50 করেই সন্তুষ্ট হব না, আমাকে 100 করতে হবে। আবার সময় পরিস্থিতি এমন জানায় যে শুধু 100 করলে হবে না, আমাকে গো ফর আরো বড় করতে হবে। এবং সে ধরনের টেন্ডেন্সিও কিন্তু আমাদের কিছু ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে। আমাদের মুশফিক রহিম রয়েছে। মুশফিক রহিম কিন্তু খুব একটা হয় কি যে আপনি যখন 50 রান করে মনে করবেন যে আমার কাজ শেষ, আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তখন আপনি সামনে বাড়তে পারবেন না। সো এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটাই আমি মনে করি যে ভালো একটা ট্রেন্ড সেট করে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সো হ্যাটস অফ টু হিম যে তিনি তার চেয়েও বড় বিষয়টা তিনি ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেনের কাছ থেকে যখন এরকমভাবে আপনি একদম ফুল প্যাকেজ একটা পারফরমেন্স পাবেন, তখন নিশ্চিতভাবে অন্যান্য ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের একটা তাগিদ তৈরি হয়, ক্যাপ্টেন এরকম করছেন আমি কেন করব না। সো এটা খুবই ভালো লক্ষণ আমি মনে করি যে একটা টেস্ট ক্রিকেট ব্যাটসম্যানের জন্য। আপনি একটা টার্ম ব্যবহার করেছেন যে ট্রেন্ডের জায়গাটা, যে নাজমুল শান্ত একটা ট্রেন্ড সেট করেছেন। স্যার এই জায়গা থেকে আমি ট্রেন্ড নিয়ে যদি কথা বলি, মডার্ন ডে ক্রিকেটটা অনেক বেশি মাত্রা চ্যালেঞ্জিং সবার জন্য। 3টা ফরম্যাটের ক্রিকেট একসঙ্গে চলছে। আমরা অনেক প্লেয়ারদেরকে দেখি বিশ্ব ক্রিকেটে যারা দাপিয়ে বেড়ান, কিন্তু তারা পার্টিকুলার ফরম্যাট চুজ করে তারপর ক্রিকেট খেলেন। অনেকে অবসরও নিয়ে ফেলেন খুব কম বয়সে। বেন স্টোকস ওয়ানডে থেকে অবসর নিয়ে টেস্ট এবং টি20 খেলেন। অ্যাজ আ কোচ স্যার, আপনারা যারা ডেভেলপমেন্ট স্কোয়াডে কাজ করছেন, মডার্ন ডে ক্রিকেটটা তো আসলে চ্যালেঞ্জিং। একসঙ্গে 3টা ফরম্যাট, 3 ধরনের টেকনিক, 3 ধরনের গেম প্ল্যান, প্লেয়াররা কনফিউজড হয়ে যায়। আপনারা কোচেরা আসলে কিভাবে তাদেরকে প্রিপেয়ার করেন? আমি যেটা যখন দেখি মানে 3 ধরনের খেলার প্যাটার্নও কিন্তু আলাদা। জি। তো নর্মালি যেটা হয় যে সবার জন্য চেকলিস্ট করা, যে আমি যখন লাল বলে খেলবো তখন আসলে দেখা যায় কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট লাগে, এবং অ্যাজ এ কোচ হিসাবে আপনার জানতে হবে যে এই প্লেয়ারের ওই টেকনিক্যাল এই পার্টিকুলারলি এই টেস্ট খেলতে নামার আগে ওই চেকলিস্টের ওই জায়গাগুলো, টেকনিক্যাল জিনিসগুলো, ওই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি যখন 3 দিন সময় পাবেন, এই না যে আপনি রুটিন ব্যাটিং করতেছেন নেটে, যে এরকম না। আপনার দেখতে হবে যে আপনি দাঁড়ায় থাকবেন এবং কোচের কাছেও চেকলিস্ট থাকবে, প্লেয়ারদের কাছেও চেকলিস্ট থাকে। অনেকে দেখা যায় স্টান্স বড় করে ফেলে যখন শর্টার ফরম্যাট হয়, যে বেস স্ট্রং নিয়ে আমি আসলে খেলতে চাই। যখনই আবার দেখা যায় যে লাল বলে চলে আসে তখন স্টান্স ছোট করে, গ্রিপের ব্যাপার আছে। কেউ আবার যখন সাদা বলে খেলে তখন দেখা যায় যে ব্যাটের ফেস ওপেন রাখে, আবার যখন লাল বলে আসে তখন ব্যাটের ফেস ক্লোজ করে ফেলে। তো গ্রিপের অ্যাডজাস্টমেন্ট থাকে। এই যে অ্যাডজাস্টমেন্টগুলো অ্যাজ এ কোচ হিসাবে আপনার জানতে হবে যে এবং কোচের কাজই হচ্ছে যে এই জায়গাগুলা আসলে টিক 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 করে দেয়া, এবং এই অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, এবং তুমি খেলার ওই প্যাটার্নের মধ্যে যত দ্রুত ঢুকানো যায় মেন্টালি যে জিনিসগুলো থাকে এবং টেকনিক্যালি যে জিনিসটা, এই 2টা জিনিস আসলে কোচদের, যেটা ফিজিক্যালি জিনিসটা তো এটা আলাদা পার্ট, কিন্তু টেকনিক্যালি এবং মেন্টালি যে পার্টটা থাকে ওই জায়গাগুলোতে আপনি আসলে ওকে রেডি করে দিবেন যেন ওই ফরম্যাটের জন্য খেলতে পারে। আবার যদি এই ছেলেই যখন আবার টি20 খেলতে যাবে তখন ইটস এ ডিফারেন্ট মোড, ডিফারেন্ট প্যাটার্ন। তখন দেখা যায় যে যেসব শর্টস ওর পছন্দ বা কিছু যদি টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট লাগে, তখন সেই জিনিসগুলো আবারও ওই একই ধরনের টিক টিক করে আপনি অ্যাডজাস্ট করবেন। না হলে আসলে ও কোনো কিছু, এখন মডার্ন ডে যে ক্রিকেটের যে 3টা ফরম্যাটে আপনি যদি নিজের সম্পর্কে ভালো না জানেন, তাহলে কিন্তু আপনি নিজের প্রিপেয়ার করতে পারবেন না। অ্যাবসলিউটলি। কাইসার ভাই, এই চ্যালেঞ্জটা আপনার কাছে কতখানি, মানে শুধুমাত্র বাংলাদেশ না, আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইটস বিন আ ক্রাইসিস। বেন স্টোকসের মতো ক্রিকেটার এক ফরম্যাট খেলা ছেড়ে দিচ্ছেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার এক ফরম্যাট খেলা ছেড়ে দিচ্ছেন। এই এভলিউশন অফ দ্য গেমটা, আপনি তো অনেক দিন ধরে অনেকগুলো বিশ্বকাপ কভার করেছেন। এক কাইসার ভাইয়ের একটা ছবি আছে খুব মজার, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পাউট করছেন কাইসার ভাই একসঙ্গে। সো অনেকগুলো ওয়ার্ল্ড কাপ আপনি দেখেছেন, ক্রিকেটের এভলিউশনটা দেখেছেন। এই তাত্ত্বিক জায়গা থেকে আপনার কাছে এখনকার ক্রিকেটটাকে কেমন মনে হয়? এক কথা বলতে গেলে অ্যাডজাস্টমেন্ট। আপনি সোহেল ভাই এই কথাটাই বললেন যে অ্যাডজাস্টমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। দেখুন, আপনি টি20 খেলতে নামলে আপনার সেট হওয়ার জন্য কিন্তু 3 বলের বেশি আপনি সুযোগটা পাবেন না, এবং 3 বলের বেশি যখন আপনি সুযোগটা পাবেন, 3 বলের বেশি যখন আপনি ডট দিয়ে ফেলবেন, তখন মনের মধ্যে এক ধরনের কিন্তু বাড়তি চাপ চলে আসবে। স্কোরবোর্ডের দিকে যখন তাকাবেন তখন মনে হবে যে 3টা বল ডট গিয়েছে, রান বাড়ছে না, তো আমাকে পরের এগুলো পুষিয়ে নিতে হবে। এবং ঠিক একই উল্টো কাজ কিন্তু করে আপনার যখন আপনি টেস্ট ক্রিকেট খেলতে নামবেন। টেস্ট ক্রিকেটে কিন্তু আপনি শর্টস যত খেলছেন তার চেয়ে বেশি আপনাকে বল ছাড়তে হবে। সো এই যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, এই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা যে ক্রিকেটার যত ভালোভাবে দ্রুত অ্যাডাপ্টেড করতে পারবেন, তিনি তত দক্ষ, তার স্কিল তত ভালো। এবং সোহেল ভাই একদম পারফেক্টলি বলেছেন যে আপনি টি20তে আপনার ব্যাটিং গ্রিপ এক ধরনের ধরবেন, আপনি টেস্টটা কিন্তু একরকম ধরবেন। শুধু ব্যাটিং গ্রিপ না, আমি তো মনে করি যে স্টান্সও অনেকে কিন্তু চেঞ্জ করে নেন তাদের যেটা সুবিধা হয়। কারণটা হলো যে এটার আপনার ফিল্ডিং অ্যাডজাস্টমেন্টটা একরকম না। সো এই অ্যাডজাস্টমেন্টের সাথে আপনি নিজেকে যত দ্রুত মানিয়ে নিতে পারছেন,
তত আপনাকে মনে হবে যে ইয়েস আমি এখানে নিজেকে মানে প্রস্তুত করতে পারছি এবং আমি নিজেকে তৈরি করে নিতে পারছি। আর যে মানিয়ে নিতে পারে না তিনি কিন্তু তখন এক ফরম্যাটের জন্য চলে যান। আর আপনি যে বললেন যে অনেকে আপনার 2 ফরম্যাটে থেকে রিটায়ারমেন্টের হয়ে এক ফরম্যাটে খেলছেন, এর অন্যতম কারণটা হলো যে ফিটনেস একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা সবচেয়ে বড় আমার কাছে মনে হয় সেটা হলো যে আমাকে মনোযোগী হওয়াটা, বা আমি একটার মধ্যে এমনভাবে খেলবো যাতে আমাকে সেটার জন্যই সবাই চিনতে পারে বা বুঝতে পারে। এই কারণে আপনি দেখবেন যে সব ক্রিকেটার আপনি টি-20 এবং ওয়ানডে ছেড়ে দিলেও টেস্ট ক্রিকেট ছাড়ে না, কারণ টেস্ট ক্রিকেটের যে আনন্দ, টেস্ট ক্রিকেটের যে প্যাশন, যে মজা, যে টেস্ট, এই কারণে তো তার নাম TEST, টেস্ট, রিয়েল টেস্ট। সত্যিকার অর্থে কিন্তু এটা একটা পরীক্ষা, অনেক কিছুর পরীক্ষা, আপনার এন্ডুরেন্সের পরীক্ষা, আপনার ধৈর্যের পরীক্ষা, স্কিলের পরীক্ষা, প্রতিপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জের পরীক্ষা, সব কিছু একদম অন্যরকম। সো টেস্ট ক্রিকেট রিয়েল ক্রিকেট, আর এই কারণে সবাই এটা একটু দেরিতে ছাড়েন। অন্য দুটো ফরম্যাট ছেড়ে দিলেও টেস্ট ক্রিকেট কিন্তু পরে ছাড়েন। ক্লাসিক ফরম্যাট অফ দ্য গেম যেটা আমরা বলি, আমরা আলোচনায় ফিরবো। খুব গুরুত্বপূর্ণ আরও কয়েকটা পয়েন্টে কথার জায়গা আছে। একটা কথা বলছিলাম ঢাকা টেস্টের প্রথম এবং দ্বিতীয় দিন নিয়ে। বাংলাদেশের 171 রানের একটা পার্টনারশিপ হয়েছে নাজমুল শান্ত এবং মুমিনুল হক সৌরভের মধ্যে। ইভেন আমরা যদি এই টেস্ট সাইকেলটা একটু চিন্তা করি, আমাদের কাছে একটা উপস্থাপনা আছে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের। এই সাইকেলটা চিন্তা করলে এখন পর্যন্ত যদি আমরা দেখি যে সর্বোচ্চ রানের পার্টনারশিপটা এসেছে চতুর্থ উইকেট জুটিতে 264 শ্রীলঙ্কার এগেনস্টে, নাজমুল শান্ত মুশফিকুর রহিম। পরবর্তী সময়ে মুমিনুল এবং শান্ত এই টেস্টটাতে 170 রানের পার্টনারশিপ। মুশফিক লিটনের একটা ছিল 149-এর পার্টনারশিপ। সাদমান এবং শান্তর ছিল 109 রানের পার্টনারশিপ। বাট ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে সবগুলো চতুর্থ, তৃতীয়, পঞ্চম, চতুর্থ উইকেট জুটিতে। তার মানে বাংলাদেশের মিডল অর্ডার সেটআপের জায়গাটাতে প্রত্যেকে কনসিস্টেন্টলি কিন্তু রান করছেন। আমি যদি এই টেস্ট সাইকেলটা চিন্তা করি, মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, নাজমুল শান্ত রান করছেন। স্যার এই জায়গাটা একটা তো ডেফিনেটলি সুসময় পার করছে মিডল অর্ডার। সেই সঙ্গে আরেকটা বিষয় কি কনসার্নিং ফ্যাক্টর দেখিয়ে দেয় কিনা যে টপ অর্ডার থেকে রানটা আসছে না? জি, আমরা এখনও টপ অর্ডার নিয়ে একটু স্ট্রাগলিং করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে যারা ওপেন করছে এখন, সাদমান এবং জয়, কিছুদিন আগে জাকিরও করেছে, তো আমার কাছে মনে হচ্ছে এদেরকে আরেকটু সময় দিতে হবে। নর্মালি যেটা হয় যে ডোমেস্টিকে যে ধরনের থ্রেট থাকে ওপেনারদের জন্য, ওর থেকে অনেক বেশি চ্যালেঞ্জ থাকে ইন্টারন্যাশনালি নতুন বলে, এবং ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেট। তো আমাদের যারা ওপেন করছে এদেরকে আরেকটু সময় দিতে হবে এই অ্যাডজাস্টমেন্টটার জন্য। বল একটু পুরাতন হয়ে গেলে থ্রেটটা একটু কমে যায়, এবং আমাদের যারা মিডল অর্ডারে ব্যাটিং করছে তারা জানেন যে এক্সপেরিয়েন্স প্লেয়ার, তো তাদের জন্য হ্যান্ডেল করা যত সহজ, নতুন বল এমনি সবার জন্য একটু ডিফিকাল্ট। এবং যদি এক্সপিরিয়েন্স ওরকম না থাকে এবং ডোমেস্টিকের যদি স্ট্রাকচার ওরকম চ্যালেঞ্জিং না থাকে, তাহলে একটু সময় লাগবে। তো ওই পিরিয়ডের মধ্যে দিয়েই যাচ্ছে। আমার কাছে মনে হয় সময় যত যাবে এই জায়গাটা ওরা আরও ভালো করবে। স্যার একটা বিষয় যদি আমরা দেখি, 2000 সালের পর থেকে যে সমস্ত টপ অর্ডার ব্যাটাররা ট্রিপল সেঞ্চুরি করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটে, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বীরেন্দর সেহবাগ, ওয়াইন মুল্ডার রিসেন্টলি করলেন, প্রত্যেকে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, অ্যাটাকিং ব্যাটসম্যান। আমরা তাদেরকে সলিড ওইটা বলি না যে সলিড ডিফেন্সিভ টেকনিকের ব্যাটসম্যান, প্রত্যেকে শর্ট স্কেলে রান করে থাকেন। ইভেন আমরা যদি স্যার আমাদের এনসিএলটা লক্ষ্য করে দেখি, স্ট্যাটিস্টিক্যালি তাওহিদ হৃদয় টেস্ট এনসিএল খুব ভালো খেলেন, তানজিদ তামিম এনসিএল খুব ভালো খেলেন। বাংলাদেশ ট্রেডিশনালি যারা টপ অর্ডারে ভালো পারফর্ম করেছে, তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, সবাই শর্ট স্কেলে রান করেছেন। স্যার এই জায়গাটা কি বাংলাদেশ ইন্টেনশনালি কখনো চিন্তা করতে পারে কিনা? অবশ্যই চিন্তা করতে পারে। আপনি যেটা বললেন যে যারা মানে যাদের নাম বললেন যে যারা বড় বড় রান করেছে, তারা সবাই অ্যাটাকিং ব্যাটসম্যান ছিল। আপনার টেস্ট ক্রিকেট খেলতে গেলে সাউন্ড, টেকনিক্যালি সাউন্ড হইতে হয়। এর মানে এই না যে আপনি ব্লক খেলবেন বা আপনি খুব ডিফেন্সিভ, চেতেশ্বর পূজারার মতন আপনি ব্যাটসম্যান। আসলে সেটা বলা হয় না, বলা হয়েছে যে আপনি যদি শর্টস খেলতে পারেন, আপনি টেকনিক্যালি সাউন্ড হলেই হলো। আমি শর্টস খেলতে পারি, আমি ওই প্যাটার্নের ব্যাটসম্যান। এটা ডিপেন্ড করে আসলে আমি কখন এক্সিকিউশনটা কখন করব, আমি কখন আসলে রিস্ক নিব, কখন আমি রিস্ক নিব না। শর্ট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন উইকেটে পারমিট করছে কিনা। এই জায়গাগুলোতে গেম অ্যাওয়ারনেস দেখা যায়, যাদের কথা বললেন তাদের গেম অ্যাওয়ারনেস অনেক ভালো। হ্যাঁ, কখন খেলবো না এই জিনিসটা তারা বুঝে এবং সেইভাবে তাদেরকে শর্টটা এক্সিকিউশন করে, সেই জন্য তাদের সাকসেসের রেটটা ভালো। একটা যেটা মানে আমাদের যে ধারণা যে টেস্ট ক্রিকেট মানে সাউন্ড টেকনিক মানে খুব ভালো ডিফেন্স খেলতে পারি, এরকম জিনিসটা না। শর্ট আমি খেলতে পারি, সাউন্ড টেকনিকের মধ্যে তো শর্টস মানে আমি যদি সব বল ভালো মারতে পারি, যে কোনো শর্টস খেলার আমার রেঞ্জ ভালো, তাহলে তো আমি ভালো অ্যাকচুয়ালি।
তো আমাদের ওই দৃষ্টিভঙ্গি ওই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। যারা শর্টস খেলতে পারে তাদের যদি শর্টস সিলেকশন ভালো হয় এবং খেলাটা যদি ধরতে পারে তাহলে তারাও টেস্ট ক্রিকেটে নতুন বলে সাকসেস হবে। কায়সার ভাই, এই জায়গাটা আপনার থটটা একটু জানতে চাই। মডার্ন ডে ক্রিকেটে এমনিতেও আমরা এখন ওপেনিং পেয়ার বা টপ অর্ডার থেকে রান কিন্তু কম দেখতে পাচ্ছি। ইভেন ফলস নাম্বার 3-র একটা আবির্ভাব আমরা দেখতে পেয়েছি। অস্ট্রেলিয়া বলি, সাউথ আফ্রিকা বলি, তার একটা ফলস নাম্বার 3 খেলায় তাদের যে ব্যাটসম্যানটা মেন ব্যাটসম্যান 4-এ চলে গেছে, সেটা স্টিভেন স্মিথ বলি, জো রুট বলি, চলে গেছে। সো মডার্ন ডে ক্রিকেট কিন্তু এভলিউশন দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমরা টপ অর্ডারে। রাইট। এবং সোহেল ভাইয়ের একটা কথা তিনি বলেছেন যে গেম অ্যাওয়ারনেস, এই গেম অ্যাওয়ারনেসের সঙ্গে আমি একটা শব্দ যোগ করতে চাই, সেটি হলো যে আপনাকে যখনই পার্সোনাল আপনার প্ল্যানটা কি, আপনার নিজস্ব প্ল্যানটা কি, আপনি যদি নিজস্ব প্ল্যান অনুযায়ী যদি খেলতে পারেন তাহলে দেখবেন যে যেটা সোহেল ভাই বললেন যে নট নেসেসারি যে আমাকে ব্লকাথন খেলতে হবে। আমাকে টেস্ট ক্রিকেট মানেটাই হলো যে প্রথম 50 বল আমি কোনো রানই করবো না, শুধুমাত্র গিয়ে খেলবো। কিন্তু আপনি যদি সেখানে শর্টস খেলার মতো পরিস্থিতি থাকে এবং সেই শর্টস খেলার মতো সাহসটুকু দেখাতে পারেন, বা সেটাই যদি আপনার জন্য ন্যাচারাল ইনস্টিংক্ট হয়ে থাকে যে আমি এভাবে খেললে আমি রান পাবো এবং আমি এইভাবে খেললে আমি মানসিকভাবে ম্যাচে এগিয়ে থাকবো বা আমি একটা অথরিটি নিয়ে খেলতে পারবো। অথরিটিটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি যখনই ব্যাটিংয়ে থাকেন বা বোলিংয়ে থাকেন, আপনি যদি কর্তৃত্ব দেখাতে পারেন, আইদার আপনি বোলার হিসেবে কর্তৃত্ব দেখাতে পারেন অথবা ব্যাটসম্যান হিসেবে যদি কর্তৃত্ব দেখাতে পারেন, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আপনাকে এটাকে আমি একটা জাস্ট শুধু একটা ডুয়েল হিসেবে দেখি, যে আপনি একটা ডুয়েল, বোলারের সঙ্গে ব্যাটসম্যানের একটা ডুয়েল চলছে, সেই ডুয়েলে যিনি এগিয়ে থাকবেন তিনি কিন্তু আপনি দিন শেষে উইনার হবেন। সো সেখানে আপনি যদি আপনার চিন্তাভাবনা থাকে যে আমি শুধুমাত্র দেখে শুনে খেলবো এবং যে বলটা মারার বল সেটাইতে মারবো শুধু, এবং বেশি বল খেলে তারপর আমি রান করব, সেই ধরনের মানসিকতা যদি থাকে আপনার, সেটাতে আপনি সাকসেস হতে পারেন যদি আপনি সময়টুকু পান। আবার নট নেসেসারি যে আপনাকে এরকমভাবেই থাকতে হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আপনি বীরেন্দ্র সেহবাগ কিন্তু কখনোই আপনি সেরকমভাবে ব্লকাথন খেলতেন না। তিনি কিন্তু যখন আপনার সেঞ্চুরির কাছে দাঁড়িয়ে থাকতেন, 96 রানে দাঁড়িয়ে থেকেও কিন্তু ছক্কা হাঁকিয়েছেন। ঠিক একই রকম ভাবে 294 থেকে 300 যখন করেছেন তখনও কিন্তু তিনি ছক্কা হাঁকিয়ে করেছেন। তো তাকে, এটা তার ন্যাচারাল ইনস্টিংক্ট। সো ন্যাচারাল ইনস্টিংক্টকে আপনার অনেক বেশি আপনার প্রায়োরিটি দিতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমি এটা ভারতের কথা বললাম, আপনি দেখুন আমাদের হাবিবুল বাশার সুমন, তিনি কিন্তু আপনি কিন্তু খুবই ন্যাচারাল একজন স্ট্রোক মেকার ছিলেন। খেলতে নামলে কিন্তু 50 করতেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে করে ফেলতে পারতেন। সো এই জিনিসটাকে আপনার প্রায়োরিটি দিতে হবে যে আপনি ন্যাচারালি কোনটাতে আপনাকে আপনি শক্তিশালী, বা আপনার ন্যাচারাল দিকটা কোনটা বেশি শক্তিশালী, সেটাকে যদি আপনি একটু প্রায়োরিটাইজ করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি সেই অনুযায়ী এগোতে পারবেন। নট নেসেসারি যে আপনাকে খুব বুকিশ হতে হবে। আপনি বেশি বুকিশ খেলতে গেলে বা বেশি বুকিশ অনুযায়ী চলতে গেলে আপনি দেখবেন যে নিজের উপর যে কনফিডেন্স থাকে সেই কনফিডেন্সটা নড়ে যায়। আমাদের কিছু ব্যাটসম্যানদের উইথ ডিউ রেসপেক্ট একটা অভিযোগের জায়গা আছে, সবসময় আমরা তাদেরকে টেস্ট ব্যাটসম্যান তকমা দিয়ে দিয়েছি এবং সেটা মিডিয়ার প্রতি তারা অনেক সময় দেখা যায় অভিযোগটা দেন। ডেফিনেটলি তাদের একটা ভ্যালিড পয়েন্ট অবশ্যই আছে, কারণ অনেক সময় দেখা যায় যে এনসিএল এর টিম হচ্ছে T20 ফরম্যাটে জায়গা পাচ্ছেন না, 50 ওভার্সের ফরম্যাটে জায়গা পাচ্ছেন না। সাদমান খুব রিসেন্টলি একটা আউটবাস্ট করেছিলেন। আমরা একটু মুমিনুল হককে নিয়ে আলাদা করে কথা বলতে চাই। একটা ফরম্যাটে তিনি খেলেন বাংলাদেশ টিমে, আমাদের কাছে একটা উপস্থাপনার জায়গা আছে। মুমিনুল হক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচাইতে প্রমিনেন্ট ব্যাটার। বাট আমি যদি সৌরভ ভাইয়ের লাস্ট কয়েকটা ইনিংস আর একটু দেখি, সেটা হচ্ছে 91, 87, 63, 82, এই জায়গাগুলো, এই 4টে ইনিংস তো ডেফিনেটলি আফসোসটা বাড়ায় যে এই 4টে ইনিংস কনভার্সন রেশিওটা বড় হতে পারতো, একদম কাছে গিয়ে দেন হয়তো বা সেটা হচ্ছে না। আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গাটা প্রবলেমটা আসলে কোথায়? শান্তর একদিকে আমরা বলছিলাম যে কনভার্সন রেশিওটা খুব বেশি, সৌরভ ভাইয়ের জায়গায় কনভার্সন রেশিওটা লাস্ট 4টে ইনিংসে কম। আসলে এই যে ধরেন যেখানে 82 করছে বা 83 করছে, এই সিচুয়েশনটা আসলে কি ছিল আমরা এখন এটা মনে করতে পারছি না, কিন্তু প্রত্যেকটা আসলে ও খুবই মমিনুল ব্যাটসম্যান এবং খুবই প্ল্যান করে খেলে এবং ক্লিয়ার থাকে যে আসলে আমি কি খেলতে চাই। তো ওই সময়টা আসলে এই যে যখন খেলছে আসলে কি পরিস্থিতি ছিল, কি ডিমান্ড করছে, ওই সময়টা কি একটু ফ্ল্যারিশ হওয়ার দরকার ছিল কিনা, কেন খেলাটা অনেক সময় দেখা যায় যে দুই দিক থেকে যদি একই প্যাটার্নের ব্যাটসম্যান থাকে তাহলে দেখা যায় যে কারো একটু চান্স নিতে হয়। শান্তর সাথে ব্যাটিং করা অনেক সহজ, কেন শান্ত সবসময় খেলাটার একটা ফ্লো রেখে দেয়। তো দেখা যায় যে যখন শান্ত খেলা ফ্লো রাখে, মমিনুল দেখা যায় যে ও সময় নিয়ে খেলতে থাকে। আবার দেখা যায় যে ওর পরে যদি কেউ আসে সেও যদি সময় নিতে থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় চান্স নিতে হয়, ওই সময় দেখা যায় যে ডিসিশন মেকিংটা ভুল হয়ে যেতে পারে। এরকম আসলে অনেক জিনিসগুলো, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে 80-তে গেলে 90-তে গেলে যে মেন্টাল একটা ব্লকেজ আসে কিনা বা একটু প্যানিক করে কিনা, আমার কাছে মনে হয় না। কেন মমিনুলের সাথে আমার অনেক কথা হয়,
এই জিনিসগুলো থাকে না, কিন্তু ওরা খুব বেশি যখন ব্যাটিং করে খেলাটা নিয়ে অনেক চিন্তা করে এবং কিভাবে খেলতে হবে, টিমের জন্য আসলে কি দরকার ওর এই সময়টা মনে হয় যে না আর একটু মানে আমি যদি একটু ফ্লারিশ থাকি তাহলে খেলাটা আমাদের দিকে আনতে পারবো। এই ধরনের চিন্তাভাবনা থেকে আসলে এই জিনিসগুলো তখন দেখা যায় অনেক সময় শর্ট সিলেকশন ভুল হয়ে যায় এবং আলটিমেটলি দেখা যায় তখন আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কায়সার ভাই, এই জায়গাটা আপনার থটটা জানতে চাই। না দেখুন, আপনি তার যে রানগুলো যদি 82, 83, 63, 87 এবং 91, আপনি আয়ারল্যান্ডের সাথে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোতে, এবং তিনি যে জায়গাটা ব্যাটিং করে থাকেন সেখানে তাকে কিন্তু আপনার প্রপার ব্যাটসম্যানদের সাথেই ব্যাট করতে হয়ে থাকে। জি। সো ওই প্রান্ত থেকে যে তার রান রেট বাড়াতে হবে এই ধরনের বাড়তি কোনো কিছু কিন্তু তার মধ্যে থাকে না, বা সেই ধরনের তাগিদও তার মধ্যে থাকে না। এমন না যে তাকে আপনার একদম লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরকে নিয়ে তাকে রান করতে হচ্ছে দেখে এক পাশ আটকে রেখে ওইভাবে প্ল্যান করে তাকে করতে হচ্ছে। তার প্ল্যানটা কিন্তু তার জন্য সুবিধাটা হলো, তিনি যে জায়গায় ব্যাটিংটা করেন তার জন্য সুবিধাটা হলো যে তাকে শুধু নিজের খেলাটা নিয়ে চিন্তা করতে হয়, এবং সেটা তিনি যদি করতে পারেন তাহলে তিনি কিন্তু এর আগেও আমাদের প্রচুর, খুব সম্ভবত সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তারই রয়েছে টেস্ট ক্রিকেটে, এবং সেটাও এই চারটায় কিন্তু সেঞ্চুরি হতে পারতো, সেটা হয়নি। তবে সর্বশেষ যেটা হলো 91-এর কথা আমি যদি বলি, যেটা আপনি এই পাকিস্তানের সাথে যেটাতে তিনি আউট হয়েছিলেন, সেখানে আমার কাছে মনে হয়েছে যে তিনি 70 থেকে 80 রান, এই যে রানের মধ্যে যখন তিনি ছিলেন 70 থেকে 90 রান, এই 20 রানের মধ্যে তিনি একটু অতিরিক্ত মাত্রায় একটু সতর্কতা অবলম্বন করে ফেলেছিলেন। কেন জানি দেখে মনে হচ্ছিল যে একটু বক ডাউন হয়ে যায় না, যে একটু আমি ধরে খেলি বা দেখে খেলি, বাট সিচুয়েশন কিন্তু তাই ছিল, সেই সময়টা কিন্তু সিচুয়েশন তাই ছিল। ম্যাচের প্রথম দিন তিনি যদি 91 রানে নট আউটও থাকতেন, সেটাও কিন্তু আমি মনে করি যে মেনে নেওয়ার মতো অবস্থায় থাকতো বা ওইরকমভাবে হতে পারতো। কিন্তু অতিরিক্ত মাত্রায় যখনই আপনি একটু বকডাউন হয়ে যাবেন বা একটু বেশি সতর্কতা অবলম্বন করে খেলবেন বা বোলারকে একটু বেশি পাত্তা দিয়ে ফেলবেন, তখন এক ধরনের একটা হয়তো একটা মনোসংযোগের একটা ঘাটতি চলে আসতে পারে। বাট আমি মনে করি না যে মমিনুলের সেঞ্চুরি মিস করাটা খুব বড় কোনো কিছু হতে পারে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনার 91 রান যদি আপনার দলকে জেতাতে পারে এবং আপনার সেঞ্চুরি যদি দলকে জেতাতে না পারে, তাহলে কোনো কাজে আসবে না সে সেঞ্চুরি। সো আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যে রান করেছেন সেই রানটা আপনার দলের জন্য কতখানি কার্যকর, এবং সেটা যদি দলকে জেতায় আমি সেটাতে সন্তুষ্ট থাকবো। আমরা একটু মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলতে চাই। আজকে 39 বছর বয়সে তিনি পা দিয়েছেন। তার হার্ডওয়ার্ক, তার ডিসিপ্লিন, তার ডেডিকেশন নিয়ে অনেক কথা স্যার আরও কাছ থেকে দেখেছেন। আমরা মুশফিক ভাইয়ের লাস্ট কয়েকটি ইনিংসের গড় পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করে দর্শকরা এই জায়গাটাই বুঝবেন যে সর্বশেষ 6টা ইনিংসে মুশফিক ভাইয়ের গড়টা হচ্ছে 62.8, 314 রান তিনি করেছেন, 2টা হাফ সেঞ্চুরি করেছেন। স্টিল গোয়িং উইথ দ্য সেম ফুয়েল স্যার, আপনি তো কাছ থেকে দেখেছেন। এমন কোন টনিককে আপনি শেয়ার করতে চান যেটা আসলে এই মুহূর্তে যারা ইয়াং ক্রিকেটাররা দেখছে তারা শুনলে হয়তোবা তারা একটু ইন্সপিরেশন পাবে, তারা হয়তোবা ডিসিপ্লিনের জায়গাটা ভালো মতো বুঝতে পারবে? প্রথম কথা হচ্ছে ক্রিকেটটাই খেলতে চায়, মানে মুশফিকরে দেখলে আমার মনে হয় শুধু ক্রিকেটটাই খেলতে চায় এবং মাথার মধ্যে শুধু ক্রিকেটটাই আছে, এর বাইরে আসলে ফ্যামিলি এবং মাঠ, এর বাইরে আসলে কোনো কিছুই নাই। এবং দিনের পর দিন একই রুটিন, মানে ডিসিপ্লিন, মানে ফুড হ্যাবিট থেকে শুরু করে ঘুমানো যেটা বললেন বা ফিজিক্যাল যেসব অ্যাক্টিভিটিস এবং প্রত্যেকটা দিন ব্যাটিং করা, এইগুলো পুরা ডিসিপ্লিন এবং অনেক বেশি। তো এইটা আসলে আমি যদি ক্রিকেট প্লেয়ার হইতে চাই, প্রথমে নিজের সোল থেকে আসলে চিন্তা আসতে হবে যে না আমি প্লেয়ারই হইতে চাই, এবং আমার সমস্ত চিন্তাভাবনা সমস্ত কিছু একমুখী হবে, এবং সেইটা আসলে এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে মুশফিক। আমি একটা জিনিস যোগ করতে চাই সেখানে, এটা মুশফিকের ডিসিপ্লিন আসলে উদাহরণস্বরূপ। আপনি দেখবেন যে অনেক সময় আমরা যেটা করি কি, যে প্রত্যেকদিন হয়তো অফিসের জন্য সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু শুক্রবারটায় আমরা আজকে অফিস নেই একটু লেজি ভাবে আমরা হয়তো 10টার সময় উঠি, কিন্তু আমার মনে হয় যে মুশফিক সেই টাইপের না। মুশফিক যেদিন ক্রিকেট থাকে না বা প্র্যাকটিস থাকে না, সেদিনও কিন্তু আপনি যেদিন প্র্যাকটিসের সময় যে সময় 6টার সময় ঘুম থেকে উঠেন বা আরও আগে উঠেন, ঠিক অন্যান্য দিনে কিন্তু তাই করে থাকেন। এর কারণটা হলো যে তার ডিকশনারিতে লেজিনেস বলে কোনো কথা নেই, তিনি অলসতাকে বিন্দুমাত্র প্রায়োরিটি দেন না, তিনি ডিসিপ্লিনটাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে কাউন্ট করে থাকেন। আরেকটা বিষয় আমরা সবসময় ক্রিকেটে একটা লক্ষ্য করে থাকি যে বলা হয়ে থাকে যে বল বাই বল দেখে খেলবো আমরা, হ্যাঁ, বা এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটে মুশফিক এর মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি। প্রত্যেকটা বলে স্টান্স নেওয়ার আগে বা ফেস করার আগে তিনি আমার কাছে মনে হয় যেন নতুন করে স্টান্স নেন, বা মনে করেন যে এটাই বোধহয় আমার প্রথম বল। এই যে প্রথম বল খেলার জন্য যেরকম মনোসংযোগ দরকার, যেরকমভাবে আপনার একটু বাড়তি সতর্কতা দরকার, যেরকমভাবে নিজের পুরোটুকু মেলে দেওয়ার প্রয়োজনটুকু থাকে,
এই মানসিকতা বা এই কনসেন্ট্রেশন যখনই আপনি আনবেন তখন আপনাকে আউট করাটা সবচেয়ে কঠিন কাজ হয়ে থাকে। এই কারণে বাংলাদেশ দলে যতজন ব্যাটসম্যান রয়েছেন আমি মনে করি যে মুশফিক রহিমকে আউট করাটা প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন কাজ। ভ্যালুয়েবল উইকেট সবচেয়ে টেকনিক্যাল একটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে, সেটা হচ্ছে স্যার আমি যদি হোয়াইট বল ক্রিকেটও চিন্তা করি, ওয়ানডে ক্রিকেটে কিন্তু একটা নতুন নিয়ম এখন আবার চালু হয়েছে। 33 ওভারের পর থেকে একটা সিঙ্গেল বল দিয়েই কন্টিনিউ হচ্ছে খেলা, এবং কমেন্টেটাররা প্রায়ই বলেন যে রিভার্স সুইং ইজ গোয়িং টু বি ব্যাক, রিভার্স সুইং ফেরত আসতে যাচ্ছে। একটা সময় ওয়াসিম ওয়াকারের ডেথ ওভার্সের রিভার্স সুইং অনেক প্রমিনেন্ট ছিল, আমরা যদিও সেই জেনারেশনটা দেখি নাই ওয়াসিম ওয়াকারের রিভার্স সুইংটা, বাট আমাদের জেনারেশন আমরা আসলে ওয়ানডে ক্রিকেটটাতে রিভার্স সুইং দেখিনি। বাট টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের বোলারদের রিভার্স সুইং খুব বেশি প্রমিনেন্ট না। আপনার কাছে কি স্যার মনে হয় যে ইটস হাই টাইম, কারণ সময় তো ডিমান্ড করতে যে ওয়ানডে তো সার্ভাইভ করতে গেলে আপনাকে এখন এই স্কিলগুলো আপগ্রেড করতে হবে? আসলে স্কিল, আপনি কোন স্কিলে পারদর্শী হবেন বা কতটুকু শিখবেন এগুলো ডিমান্ড থেকেই আসে। তো যেহেতু ল চেঞ্জ হয়ে গিয়েছে, তো এখন এক বলের খেলা হবে, যে 34 ওভারের পর থেকে একটা বলে খেলতে হবে, সেখানে বল আসলে অনেক বেশি পুরাতন হয়ে যায়। তো এইখানে বল পুরাতন হয়ে গেলে আসলে এটাও একটা স্কিল আমি বলবো যে এটা শিখতে হবে বলারদেরকে, কিভাবে রিভার্স করা যায় সেটা। নতুন রেড বলের ক্ষেত্রে তো আমরা সবসময় জানি যে এটা লাগবেই, এটা হোয়াইট বলেও আসলে এই জিনিসটা, যারা হোয়াইট বলেও কিন্তু দেখবেন যে যারা ভালো বলার তারা সবাই এবং এই স্কিলটা বেশ পারদর্শী। তো আমার কাছে মনে হয় যে ছেলেদেরকে ডিমান্ড করতেছে যে এটা শেখার জন্য, এবং এটা শিখতেই হবে। কায়সার ভাই, কার রিভার্স সুইং আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? আপনি 2W'র, এটা তো তারা তো ধরেন আপনি এটার জন্য বিখ্যাত ছিলেন, এবং তারা আমি ইংল্যান্ডের সাথে যখন পাকিস্তানের খেলা হতো, খুব সম্ভবত 90 দশকে কোনো একটা সিরিজ যেটাতে হয়েছিল, সেখানে তারা যেভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে যেরকমভাবে নাস্তানাবুদ করেছিলেন, সেটাই মানে আমার কাছে মনে হয়েছিল যে সেই এই মানে সিরিজের সবচেয়ে বেস্ট সৌন্দর্য ছিল। ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস দুজনেই এটার জন্য বিখ্যাত ছিলেন, এবং তারা বলা যেতে পারে যে এর আগে বলা হয়ে থাকে যে আপনার তারও আগে যে পাকিস্তানি বোলাররা যারা ছিলেন তাদের কাছে সেই জিনিসটা মানে অস্ত্রটা ছিল, কিন্তু আপনি সবচেয়ে বেশি এটা দৃশ্যমান করেছেন ক্রিকেটে আমি মনে করি যে 2W, ওয়াসিম আকরাম এবং ওয়াকার, তারা দুজন। কাজে বাংলাদেশের ক্রিকেটিং কালচারে কোন বিষয়টা আসলে কমপ্লিমেন্ট করে না রিভার্স সুইং ঠিকঠাক মতো করার জন্য? কারণ বাংলাদেশে তো আমরা আসলে ওই মানের রিভার্স সুইং করতে পারে বোলার কখনোই দেখি নেই। সো এটা আসলে কোন বিষয়টা কমপ্লিমেন্ট করে না বলে আপনার মনে হয়? না দেখুন, আপনি স্কিলটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। রিভার্স সুইং কিন্তু যে কেউ হঠাৎ মানে নিজের জন্য করাটা, যে কেউ যদি বলেন যে আমি কালকে করে ফেলবো বা করে ফেলবো, তা কিন্তু না, এটা প্র্যাকটিসের একটা বিষয় রয়েছে। আর শুধুমাত্র রিভার্স সুইংয়ের কথা আপনি বলছেন, আমি তো মনে করি যে এখনকার ক্রিকেট, যদি আপনি মডার্ন ডে ক্রিকেটের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে বোলারদের জন্য আরও অনেক ব্যাপক অস্ত্র কিন্তু চলে এসেছে। আমি যখন 90 দশকের কথা বলছি, তখন কিন্তু ওয়াইড ইয়র্কার বলে যে এখন যেটা করা হয়ে থাকে, সেটা কিন্তু তখন ছিল না। সেটা ওয়াইড ইয়র্কার করতে গেলে দেখতেন আপনি অনেকে কিন্তু ওয়াইডের জন্য অনেকে করতেন না, কিন্তু এখন এটার পিন পয়েন্ট এটা এমনভাবে করা হয়ে থাকে যে একেবারে পুরো মানে এমন পারফেক্ট জায়গায় বল ফেলা হয়ে থাকে, যেখান থেকে আপনি কিন্তু যদি একটু সামনে বেড়ে না খেলতে পারেন বা অফ স্টাম্পের উপরে যদি আপনি বেশি দক্ষ ব্যাটসম্যান না হয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু মিস করবেন। তো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে নট নেসেসারি যে শুধুমাত্র একটা নির্দিষ্ট স্কিলের উপর আপনি নিজেকে তৈরি করে নেবেন। আর আপনি জাস্টিন বুমরাকে দেখুন, তিনি কিন্তু আপনি এই 6টা বলের মধ্যে তিনি চেষ্টা করে থাকেন যে একই ধরনের বল না করার জন্যে। আর আমার কাছে মনে হচ্ছে যে ওই আপনার এই ইসের তুলনায়, এই কী বলে আপনার রিভার্স সুইংয়ের তুলনায় যদি আপনি বলেন যে তাহলে আমার কাছে দুটো অস্ত্র আর একটু বেশি কার্যকর, সেটি হলো যে একটা একদম পিন পয়েন্টেড ইয়র্কার, আর একটা হলো যে ওয়াইড ইয়র্কার। এবং হোয়াইট বল ক্রিকেটে তো ওয়াইড ইয়র্কার, ডেথ ওভার্স অনেক কার্যকরী। স্যার একটু যেহেতু ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা একটু NCL এর প্রসঙ্গটায় যদি কথা বলি, সেটা হচ্ছে যে শুরু হলো ডিউক বলে খেলা, আফটার দ্যাট 3-4 বছর কন্টিনিউ হলো। লাস্ট সিজনটাতে একটা ফেজ ডিউক বলে খেলা হয়েছে, একটা ফেজ কুকাবুরাতে খেলা হয়েছে। এটার উপকারিতা অপকারিতাটা সেটা আপনি একটু বলবেন আলাদা করে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কোচেস যারা আছেন, যারা লঙ্গার ভার্সন ক্রিকেটে কোচিং করাচ্ছেন, তারা আসলে গেম প্ল্যান ওয়াইজ কতটুকু স্কিলফুল হচ্ছেন আমাদের NCL এর মাধ্যমে? কারণ টেস্ট ক্রিকেটে স্যার প্রথম দিনের দ্বিতীয় সেশন যেরকম, তৃতীয় দিনের প্রথম সেশন কিন্তু একরকম না, চতুর্থ দিনের তৃতীয় সেশনের আবার প্ল্যানিংটা ডিফারেন্ট। সো আমাদের কোচেরা কতটুকু স্কিলটাকে আসলে অবজার্ভ করতে পারছেন? যেহেতু NCL যারা কোচরা এখন যারা আছেন, তারা আসলে যারা হেড কোচের দায়িত্ব পালন করছেন বা বলিং কোচিং ইউনিট বা বিভিন্ন প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা আছেন, তো তারা এক্স প্লেয়ার ছিলেন, তাদের যথেষ্ট এবং নিজেদেরও যথেষ্ট NCL খেলার অভিজ্ঞতা আছে, এমন কোচরাই আসলে ওখানে কোচিং করান।
তাদের নিজস্ব এক্সপেরিয়েন্স আছে এবং সাথে সাথে যে কোচিংয়ের কোচ হিসেবে যে তারা এখন যেসব নলেজ বা ইনফরমেশন পাচ্ছে এতে বেশ সমৃদ্ধ হচ্ছে এবং যেটা ওই জিনিসগুলো অ্যাপ্লাই করছে বিভিন্ন সময় প্লেয়ারদেরকে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে এবং প্ল্যানটা এই যেটা বললেন যে ফার্স্ট সেশনটা কেমন হবে বা সেকেন্ডের লাস্ট সেশনটা কেমন হবে, আসলে এইগুলো ডিমান্ড করে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে তারা বেশ ভালো করছে এবং যত দিন যাবে তত আস্তে আস্তে তাদেরও এক্সপিরিয়েন্স বাড়বে এবং এইটা কোচিংটা কিন্তু শুধু মাঠে করলে হয় না, কোচিংটা নিজেকে যদি আপনি সমৃদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনার যখন ফ্রি স্পেস থাকবে আপনার চিন্তাভাবনা সেটা রুমে হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, ওইখানে আসলে চিন্তাভাবনা করে আসতে হবে এবং আপনি প্রতিদিন আপনি নিজেকে যদি মাইন্ডসেট থাকে লার্নিং মাইন্ডসেট তাহলেই সম্ভব নিজেকে ডেভেলপ করা। তাছাড়া আপনি যদি ফিক্সড মাইন্ডসেট থাকে যে আমি আসলে নিজে যেভাবে খেলেছি সেইভাবেই আসলে সব কিছু চিন্তা করব, তাহলে ডেভেলপমেন্টের গ্রোথ আসলে ওইভাবে হবে না। প্লেয়ারদেরও যেমন আসলে লার্নিং মাইন্ডসেট থাকা উচিত, কোচদের কিন্তু মানে সেম মাইন্ডসেট থাকা। প্রাসঙ্গিক একটা বিষয় কি চলে আসে না, কদিন আগে আমরা প্লেয়ারদের একটা এনকারেজমেন্টের ব্যাপারে শুনলাম যে এনসিএল এর ম্যাচ ফিটা বেড়েছে, এই এনকারেজমেন্টটা তো কোচেসদেরও প্রয়োজন, তাই না? হ্যাঁ অবশ্যই, সবার ক্ষেত্রেই স্যালারির একটা ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল হেল্প একটা বড় ব্যাপার, এটা এনকারেজ করে। তো এটা সবার জন্যই প্রযোজ্য, প্লেয়ারদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, কোচদের ক্ষেত্রেও আসলে প্রযোজ্য। আর একটা যেটা বলছিলাম যে ডিউক বল, এটার উপকারিতা অপকারিতা আসলে বাংলাদেশ ক্রিকেট কি পেয়েছে? যে ডিউক বলটা যে সময়টা খেলা হয় এবং যেটা চিন্তা করা হয়েছে যে আমাদের প্রবলেম হয় যে যখন আমরা অ্যাওয়ে সিরিজগুলোতে যাই তখন বিশেষ করে ইংল্যান্ডে কিন্তু বল অনেক বেশি সুইং করে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে, যেটা কন্ডিশনের সাথে হেল্প। যখন মনে করেন যে শাইনি ওয়েদার থাকে তখন বেশি অনেক ফ্ল্যাট হয়ে যায় এবং যখন একটু ক্লাউডি থাকে বা একটু ফগি থাকে তখন বল বেশি সুইং করে। তো ওইখানে আবার কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়াতে যান বা সাউথ আফ্রিকাতে যান তখন কিন্তু বল সুইংয়ের থেকে বল বেশি বাউন্স করে, বেশি ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেট। তো এইগুলো কথা মাথায় রেখেই আসলে করা যে আসলে আমরা যখন সুইংয়ে অ্যাডজাস্ট করার জন্য বিশেষ করে বলারদের ক্ষেত্রেও আমাদের যখন ইংল্যান্ডের সাথে খেলা হয় বা ওয়েস্ট ইন্ডিজের সাথে ডিউক বলে খেলি, তো এইগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আসলে খেলা এবং সুইংটা যেন আমরা ভালোভাবে খেলতে পারি এটা চিন্তা করে খেলা হয়। এবং কুকাবুরাতে নর্মালি দেখা যায় যে এই দুইটা দেশ ছাড়া সব জায়গায় কুকাবুরাতেই খেলা হয়, ইন্ডিয়াতে এসজি বলে খেলা হয়। তো দেখা যায় যে এগুলো বিভিন্ন বলের ক্যারেক্টার, এক এক বলের ক্যারেক্টার এক এক রকম, এই ক্যারেক্টারের সাথে অ্যাডাপ্ট করার জন্য অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ বলার এই ক্যারেক্টারের সাথে অ্যাডাপ্ট করার জন্যই আসলে এই বিভিন্ন বলে খেলানো। কায়সার ভাই, আমাদের 1.5 মিনিটের মতো সময় বাকি আছে, এই প্রশ্নটা একটু করতে চাই, সেটা হচ্ছে যে এই যে কোচেসদেরকে ওই জায়গাটাতে এনকারেজমেন্টের যে বিষয়টা নিয়ে একটু আগে আমি সোহেল স্যারকে জিজ্ঞেস করছিলাম, একটা কথা মার্কেটে কিন্তু প্রচলিত আছে, আমিনুল ইসলাম বুলবুল যখন প্রেসিডেন্ট ছিলেন অনেক বেশি কোচেস ওরিয়েন্টেড প্রেসিডেন্ট ছিলেন, তামিম ইকবাল অনেক বেশি প্লেয়ার্স ওরিয়েন্টেড প্রেসিডেন্ট, এই দুটার ব্যালেন্স কতখানি জরুরি? অবশ্যই আপনাকে সমন্বয় করতে হবে, কারণটা হলো যে আপনি দুটো কিন্তু আপনি রেসিপ্রোকাল বিষয়, আপনি শুধুমাত্র ক্রিকেটারদের বেতনটা বাড়াবেন বা আপনি পারিশ্রমিকটা বড় করবেন আর কোচদেরটা করবেন না, তাহলে তো জিনিসটা ঠিক হবে না। কারণ কোচ তো শিক্ষকের বেতনটা তো আমি তো মনে করি যে সেটা আর একটু বেশি বাড়ানোটা উচিত, কারণটা হলো যে তারা কিন্তু খেলোয়াড় তৈরি করেন। সো এই জায়গাটায় তাদের মর্যাদাটা আমি মনে করি যে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যাতে তাদেরকে আর টাকার জন্য চিন্তাটুকু না করতে হয়। আর এটা আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করারও কোনো কিছু নেই, দে ডিমান্ড ইট, তারা এটা জানেন। এবং আপনি সবচেয়ে বড় বিষয়টা হলো আন্তর্জাতিক ক্রিকেটে এখন একজন কোচের বেতন বা আপনি সহকারী কোচের বেতন কত সেটা জানার জন্য আমার মনে হয় যে ওই দেশে কারোর সাথে কথা বলার দরকার নেই, ইউ জাস্ট গুগল ইট, আপনি তাহলে কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে আপনি একটা আইপিএলে যে কোচ যারা থাকেন মাত্র 1 মাস একটা কোচিং করান, আপনি তারা কত টাকা পান দেখেন আপনি সেটা। তো এই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে টাকার জন্য যখন কোনো কোচ চিন্তা করবেন বা কোনো ক্রিকেটার যদি চিন্তা করবে তখন তারা পারফরমেন্স কীভাবে করবে বা নিজেদেরকে মেলে ধরার উপায়টুকু কীভাবে থাকবে। সো এটা এনশিওরটা করতে হবে ক্রিকেট বোর্ডকেই যে শুধুমাত্র কোনো একটা সাইডকে আপনি স্ট্রং না করে আপনি সমন্বিতভাবে যদি সবাইকে স্ট্রং করেন তাহলে দেখবেন যে আপনি সিনক্রোনাইজেশনটা ঠিক হবে এবং একটা সুন্দর সংহতি পরিবেশ বজায় থাকবে। কেউ তখন আর কিন্তু আপনার এই বেতনের জন্য টাকা বাড়ানোর জন্য শাহবাগে গিয়ে আন্দোলন করবেন না, তখন তাদের সবার একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো যে পারফরমেন্স করা।
পারফরমেন্সের জায়গাটা। আই উইশ এই আলোচনাটা আমরা কন্টিনিউ করতে পারতাম, কারণ ডেভেলপমেন্ট ফেজের অনেক বিষয় নিয়ে আলোচনা করার জায়গা আছে। যদি আপনারা আমাদেরকে আবার সময় দেন, কোনো একটা দিন হয়তো বা সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। যেহেতু এখন টেস্ট ম্যাচটা চলছে, সেই টেস্ট ম্যাচে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমরা কথা বলছিলাম বেশ কয়েকটা বিষয় নিয়ে। আমরা বাংলাদেশের এই ঢাকা টেস্টটা নিয়ে তো কথা বলেছি, এবং সেই সঙ্গে শেষের দিকে খানিকটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছি, যেটা নিয়ে আমাদের দেশের ক্রিকেটে কথা বলাটা সবচেয়ে বেশি জরুরি। অদূর ভবিষ্যতে কোনো একটা এপিসোডে হয়তো বা আমরা সেটা নিয়ে একটা ব্রিফ আলোচনা করতে চাই, যখন মাঠের ক্রিকেটটা হয়তো বা অনুপস্থিত থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।